আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি লাইভের শুরুতেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামটি শ্রদ্ধার সাথে স্মরণ করব, যিনি আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই সুন্দরতম পৃথিবীতে আমাকে প্রেরণ করেছেন। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাথা নত করে আমি আবারও আলহামদুলিল্লাহ 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 বলব। আমি লাইভের শুরুতেই আবারও মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধু আশরাফুল মাখলুক হিসেবেই সৃষ্টি করেননি, তিনি এই সমস্ত পৃথিবী, সমস্ত দুজাহান, সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সমস্ত কিছু সৃষ্টি করেছেন যার জন্য। তিনি হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় দোস্ত, সকল নবীদের রাসূল, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একজন উম্মত হিসেবে এই পৃথিবীতে আমাকে প্রেরণ করেছেন। সেই জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি দুঃখিত, আপনারা ক্ষমা করবেন, শারীরিকভাবে অনেকটাই অসুস্থ। তারপরও লাইভে আসছি, কারণ অনেক 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 গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে আছে, যে কারণে আজকে লাইভে আসা। আমি লাইভের শুরুতেই আমার ফেসবুক আইডিতে থাকা 31,000 প্লাস ফলোয়ার, 24,000 ছিল, 25,000 ছিল, এই 10 দিনে 6,000 ফলোয়ার আমার বেড়েছে। এই আমি ফেসবুক কোম্পানির কাছে কৃতজ্ঞ এবং সেই সাথে আমার যে ফ্রেন্ডগুলো যুক্ত হয়েছেন, নতুন পুরাতন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি আমার 45,810 জন গ্রাম পুলিশ সদস্যদের কাছে কৃতজ্ঞ। আমি লাইভের শুরুতেই আমার ফেসবুক ফ্যান অ্যান্ড ফলোয়ার যারা আছেন, আমি সকলকেই, সেই সাথে গ্রাম পুলিশ ভাই বোনেরা যারা আছেন, আমি যারা মুসলমান আছেন তাদেরকে সালাম জানাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং অন্যান্য ধর্মাবলী যে সকল ভাই বোনেরা আমার পেজটিতে আসছেন, যে যখন যেখান থেকে লাইভটি দেখবেন, সকলের প্রতি রইল আমার প্রাণডালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকেন, সেই দোয়া এবং শুভকামনা সবসময় থাকে। এবং বিশেষ করে 45,810 জন গ্রাম পুলিশ সদস্য যাতে ভালো থাকে, সেই জন্যই নিজের ভালোর চিন্তা কখনোই করি না, সবসময় দৌড়ঝাঁপ করে যাচ্ছি। লাইভটা সংক্ষিপ্ত করার চেষ্টা করব, তারপর আবার সংক্ষিপ্ত হবেও না। 9:10 লাইভে আসছি, 10 মিনিট অতিক্রম হয়েছে লাইভে আসতে। 9টায় লাইভে আসার কথা ছিল, কিন্তু দুঃখজনক ব্যাপারও না, আবার ভালো, কারণ গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির সাথে কথা হইল লাইভে আসার আগ মুহূর্তে। তো গুরুত্বপূর্ণ কথাগুলো হয়েছে, যে কারণে লাইভ 10 মিনিট পরে আসছি, কিন্তু কথাগুলো আগে বলছি। কথাগুলো 45,810 জন গ্রাম পুলিশের মঙ্গলের জন্য, তাদের স্বার্থের জন্য কথাগুলো বলতে হয়েছে আমাকে, যে কারণে 10 মিনিট দেরি হয়েছে লাইভে আসতে। তো যাই হোক, সংক্ষিপ্ত আকারে যেহেতু করতে চাচ্ছি, লাইভ থেকে বেরিয়ে আমাকে পাক করতে হবে, কারণ খাবার পাক করা হয়নি। এই খাবার পাকাবো, ভাত রান্না করব, তরকারি দেখি কপালে বাকি কী তরকারি আছে, রান্না করতে হবে। ভাত তরকারি রানবো, তারপরে খাবো। গোসলও করি নাই, সারাদিনই ব্যস্ত ছিলাম। গোসল করব এই ফাঁকে, তারপরে খাবো, তারপরে ঘুমাবো। তো অতএব কথা একটু কম বললে দ্রুতই শেষ করতে হবে। আচ্ছা, সর্বপ্রথমে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, আজকে প্রশ্ন পর্ব চলবে, যে আপনাদের 45,810 জন গ্রাম পুলিশের এই জন্য একটি অফিস রুম ইতিমধ্যে নেওয়া হয়েছে। অফিস রুমের ঠিকানা কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে। অফিস রুমের ঠিকানাটা অলরেডি আপনাদেরকে দিয়েছি আমি। তো যাই হোক, ফাইনান্স টাওয়ার, এটা হচ্ছে পুরানা পল্টন,
এই পল্টন টাওয়ারের বিপরীতে 8ম তলা, লিফটের 8ম তলা। তো 45,810 জন গ্রাম পুলিশ, বিভিন্ন উপজেলায় বিভিন্ন সমস্যা আছে, বেতন পান না, ইউপি অংশের বেতন ঠিকমতো পান না, এই যাতায়াত ভাতা ঠিকমতো পান না, 20 মাস 22 মাস 25 মাস 6 বছর বাকি আছে, যাতায়াত ভাতা পান না, অথবা নির্যাতন হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন। সরাসরি ঢাকা চলে আসবেন, আপনাদের এখন অফিস আছে, সেই অফিসে চলে আসবেন। এই অফিসটা আপনাদের জন্য। আপনারা অফিসে চলে আসবেন, আপনার লিখিত আকারে আবেদন দিবেন যে আপনার উপজেলায় কি কি সমস্যা। তৎক্ষণাৎ 1 মাস যাবে না, 15 দিনের মধ্যে আপনাদের সেই সমস্যার সমাধানের জন্য, 15 দিনে যাবে না, 7 দিন। আপনারা যেদিন অভিযোগ দিয়ে যাবেন, চেষ্টা করব তার পরের দিনই আমরা মন্ত্রণালয়ে গিয়ে আপনাদের উপজেলায় যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা মন্ত্রণালয়ে গিয়ে কথা বলবো। মন্ত্রণালয়ের সচিব স্যারের সাথে আমরা কথা বলবো যে আপনার উপজেলায় কেন এই সমস্যা, কেন এই এত মাসের এক্সাম্পল, উদাহরণস্বরূপ যে আপনার উপজেলাতে 12 মাসের যাতায়াত ভাতা পান, 8 মাসের ইউনিয়ন পরিষদের অংশের বেতন পান, কেন আপনার জেলাতে, আপনার এই থানাতে, উপজেলাতে এই টাকাটা দেওয়া হচ্ছে না। আমরা সাথে সাথে মন্ত্রণালয়ে যাব, গিয়ে আমরা আপনাদের বিষয়ে মন্ত্রণালয়ের সচিব স্যারের সাথে কথা বলবো এবং আপনার ইউনো স্যারের সাথে, ডিসি স্যারের সাথে কথা বলবো। আপনার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা আমরা করব। আপনারাই বলেন যে এটা কি ভালো কাজ করছি না খারাপ কাজ করছি। যদি এটা ভালো কাজ করে থাকি তাহলে আপনারা প্রত্যেকেই বলবেন যে হ্যাঁ, একটা সংগঠনের কাজ কি, একটা সংগঠনের কাজ প্রত্যেকটা চাকরির জায়গায়, প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই যারা কাজ করে, যেই পেশায় যারা নিয়োজিত আছে, প্রত্যেকটা জায়গায় সংগঠন আছে। সংগঠনের কাজই হলো তার সংগঠনের আওতায় যে মানুষগুলো আছে তাদেরকে ভালো রাখা, এইটাই হচ্ছে তাদের কাজ। একটা সংগঠনের কাজ হলো সংগঠনের মধ্যে যে মানুষগুলো আছে তাদেরকে ভালো রাখা, এবং সংগঠনের কাজ হইল যে বিভিন্ন দাবি দাওয়া সরকারি যারা চাকরি করে তারা সরকারের কাছ থেকে সেগুলো আদায় করা, এবং যারা এই বেসরকারিতে চাকরি করে, গার্মেন্টস প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে, তাদের দায়িত্ব হইল সেই দপ্তরের সমস্ত এই সমস্যাগুলো, সেগুলো দাবি দাওয়াগুলো সরকারের কাছ থেকে আদায় করাই হচ্ছে একটা সংগঠনের দায়িত্ব। একটা সংগঠনের নেতার যদি সাহস না থাকে, মেধা না থাকে, তাহলে সেই সংগঠনের সেই নেতাকে দিয়ে সেই সংগঠনের যারা মানুষ আছে তারা কোনো লাভবান হতে পারে না যদি সংগঠনের নেতার সাহস না থাকে। একটা সংগঠনের নেতা মানে একটা পরিবার, একটা পরিবারের ধরেন আপনি একজন গ্রাম পুলিশ সদস্য, আপনার কিন্তু একটা পরিবার আছে। আপনার পরিবারের কি পিতা, আপনার কে কে আছে, ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, পিতা মাতা আছে। এই মানুষগুলো অনেকে ভাই বোনও আছে, ভাই বোন ছোট আছে। আপনি চাকরি করে সেই আপনার ভাই বোন, পিতা মাতা, স্ত্রী, সন্তান, এদেরকে ভালো রাখার জন্য আপনি কি না করতেছেন, কত কষ্ট করতেছেন, কত কষ্ট। গ্রাম পুলিশে চাকরি করার পরে স্বল্প বেতন, তারপর আবার কি করেন, খেতে যেয়ে কাজ করেন, কেউ রিক্সা চালান, কেউ ভ্যান চালান, কেউ বিভিন্ন কাজে আপনারা জড়িত আছেন। কেন জড়িত আছেন? আপনার পরিবারটাকে ভালো রাখার জন্য। আপনার পরিবারের একটা সদস্যকে কেউ যাতে ক্ষতি না করতে পারে। এই পিতার কাজ হইল আপনার ছেলে কোথাও মারামারি করছে, দৌড়িয়ে আপনি সেখানে যে উপস্থিত হয়ে সেইখানে আপনি মারামারি করে প্রয়োজনে আপনি মামলা খাইতে প্রস্তুত আছেন, কিন্তু আপনার পরিবারের সদস্যদের গায়ে একটা ফুলের টাচ আপনারা লাগতে দেন না। এইটাই হচ্ছে একটা পরিবারের যিনি কর্তা, তার দায়িত্ব তার পরিবারকে রক্ষা করা, তার পরিবারকে ভালো রাখা, এটা একটা পরিবারের কর্তার দায়িত্ব। তদ্রূপ দায়িত্ব হইল একটা সংগঠনের যিনি সভাপতি, সেক্রেটারি, বিশেষ করে এই দুইটা লোকের দায়িত্ব হচ্ছে নিজের কষ্ট করে নিজে জেল হইতে পারে। সংগঠনের মানুষগুলোকে ভালো রাখতে গেলে আপনি যে কোনো বিপদে পড়তে পারেন, যে কোনো সমস্যা আপনি পড়তে পারেন। কারণ সরকারের সাথে আদায় করতে গেলে আপনার কথা হইতে পারে, বিভিন্ন কথা হইতে পারে। তখন কি করবেন? আপনার নামে মামলা হইতে পারে, আপনি গ্রেপ্তার হইতে পারেন, আপনি জেলে যেতে পারেন। এটা কোনো ব্যাপারই না, নাথিং। নেতা মানেই, পরিবারের মানুষকে ভালো রাখার মানেই কষ্ট করা। আপনাকে জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন কষ্ট করতে হবে, তবেই তো নেতা। আমার কথায় ভুল থাকলে আপনারা বলবেন যে আমার কথায় যদি কোনো ভুল থাকে। ভাই এগুলো আমার একটা ভাই চুয়াডাঙ্গা জেলায় কথা লিখছেন, জাকাত ভাতা লিখছেন, ভুল লিখছেন, একটু যাতায়াত ভাতা হবে, যাই প্রিন্টিং মিস্টেক হইতেই পারে, লিখতে গেলে ভুল হইতে পারে। ভাই এগুলো মৌখিক কথার কোনো দাম নাই। আপনি অবশ্যই, যেহেতু অফিস ঠিকানা এখন হয়েছে,
আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রাখলে কালকে সকালবেলা ঢাকা যাব। অফিস শুধু দেখছেন যে নর্মালি, কিন্তু অফিসটা দেখছেন একটা অফিসের ডেকোরেশন অনেক কিছু আছে, সেগুলো আমি আগামীকালকে করার চেষ্টা করব। রবিবার থেকে পূর্ণাঙ্গ অফিস চলবে। রবিবার থেকে আপনারা অফিস ঠিকানায় চলে আসবেন, আইসে লিখিত আকারে আপনারা অভিযোগ দিবেন। লিখিত অভিযোগ না দিলে আমি কোনো উপজেলার ইউনো মহোদয়ের সাথে কথা বলতে পারবো না, বা ওই জেলার ডিসি স্যারের সাথে কথা বলতে পারবো না, অথবা আমি মন্ত্রণালয়ে গিয়ে যে আমি মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলবো, অথবা সচিব মহোদয়ের সাথে দপ্তরের সচিব মহোদয়কে বিষয়টা আমি জানাবো। আপনি লিখিত আকারে আমারে না দিলে আমি ভাই মৌখিকটা কোনোটা জানাইতে পারবো না। এইগুলো এই ফেসবুকে বলে কোনো লাভ নাই। অবশ্যই যদি ভাই কষ্ট করতেছেন, যাতায়াত ভাতা পান না 18 মাসের, 20 মাসের, 22 মাসের, ইউপি অংশের বেতন পান না 15 মাসের, 16 মাসের, আপনি ঘরে বসে সেগুলো পাইতে চান, আপনি ঢাকাও আসবেন না, আর ঘরে বসে এগুলো পাই যেতে চান, আপনি ঢাকা আসবেন, এসে একটু লিখিত অভিযোগ করবেন। আপনার অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই কাগজটা নিয়ে আমি মন্ত্রণালয়ে যাব, মন্ত্রণালয়ে গিয়ে সেই কাগজটা দেখিয়ে আমি কথা বলবো। এখন সেইটা যদি আপনারা না চান, তাহলে আপনাদের ভালো কিভাবে কে করতে পারবে, কে বলেন? যদি আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চাইতে গেলেও নামাজ পড়তে হয়, নামাজ পড়ে মোনাজাত করতে হয়, মোনাজাত ধরে তারপর আল্লাহর কাছে চাইতে হয়। তখন আল্লাহ যদি সন্তুষ্ট হয়, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারেন, তবেই আল্লাহ সেই বান্দাকে সহযোগিতা করে। আর বেতন পান না, টাকা পান না, এই পান না, সেই পান না, আপনি ঢাকা আসবেন, আইসা লিখিত অভিযোগ দিবেন, সেটা না দিয়ে আপনি ঘরে বসে ফোনে জানাইলেই হয়ে যাবে, আর এই ফেসবুকে কমেন্ট লিখলেই হয়ে যাবে, এমন না ভাই, আপনাকে ঢাকা আসতে হবে। ধন্যবাদ। যাই হোক, কমেন্ট মাঝে মাঝে দেখবো, আবার মাঝে মাঝে কথা বলবো। আমার কথাগুলো ভালো লাগলে সাথে থাকবেন, ভালো না থাকলে লাইফ থেকে বেরিয়ে যাবেন। লং টাইম একটু থাকতে হবে ভাই কথাগুলো শুনতে হইলে। অনেক কষ্ট আমাকে আপনারা দিয়েছেন, আমি আরও ভালো থাকতাম, আরও ভালো কিছু করতে পারতাম, আপনাদের কোনো সমস্যা থাকতো না, প্রত্যেকটা সমস্যার সমাধান হইতো যদি কমিটি একাধিক না থাকতো। সবচেয়ে বড় সমস্যা একাধিক কমিটি। যদি গ্রাম পুলিশের মধ্যে একাধিক কমিটি না থাকতো, তাহলে গ্রাম পুলিশের জাতীয় বেতন স্কেল যদি নাও হইতো, বর্তমান সময় উপযোগী বেতন কমপক্ষে 14-15 হাজার টাকা বেতন, এইটা আরও আগে হয়ে যেত যদি খালি একাধিক কমিটি না থাকতো। একাধিক কমিটি আছে, কমিটির কার্যক্রমগুলো যারা পরিচালনা করে, বিশেষ করে কর্মচারী ইউনিয়ন যারা 40 বছর ধরে গ্রাম পুলিশকে চুষে খাচ্ছেন, তারা কোনো কিছু এই যাবৎ পর্যন্ত গ্রাম পুলিশের দিতে পারে নাই। 7,500 টাকা বেতন, সেই 7,500 টাকা বেতনও তারা করতে পারে নাই। আমি আজকে কথা বলবো, তারা করতে পারে নাই। এই 6,500 টাকা বেতন হয়েছে 2018 সালে রিট পিটিশন মামলা, 2017 সালের ডিসেম্বরে রিট পিটিশন মামলা করার পরে। যার জ্ঞান, বিবেক, বুদ্ধি, মনুষ্যত্ব আছে, সে অবশ্যই স্বীকার করবে যে 2017 সালে বেতন ছিল 3,000 টাকা আর 3500 টাকা, দফাদারদের 3500, গ্রাম পুলিশের 3,000 টাকা। তখন মাননীয় অর্থমন্ত্রী বেতন বাড়ানোর কথা উপস্থাপন সংসদে করার পরে, তখনকার অর্থমন্ত্রী ছিলেন, সিলেটের নামও ভুলে গেছে গিয়া, সিলেটের অর্থমন্ত্রী আব্দুল মাল মোহিত। তিনি সরাসরি বলছিল যে গ্রাম পুলিশের বেতন এই একটা সার্কেলে বাড়ে, একটা নিয়মে বাড়ে, 5 বছর পর পর গ্রাম পুলিশের বেতন বাড়ানো হয়। গ্রাম পুলিশের বেতন এখন আর বাড়ানো সম্ভব না, এটা 2017 সালে বলছিল। গ্রাম পুলিশের বেতন আর বাড়ানো সম্ভব না, কারণ 2015 সালে বেতন বাড়ছে, 2020 সালের পরে যে আবার বেতন বাড়বে। গ্রাম পুলিশের বেতন একটা সার্কেলে বাড়ানো হয়। উনি উত্তরটা দিয়েছিল জাতীয় সংসদে অধিবেশন চলাকালীন, তখন উত্তর দিছিল। আমি যদি ভুল বলে থাকি আপনারা বলবেন, আর আমি যদি সঠিক বলে থাকি তাহলে আপনারা বলবেন যে লাল মিয়া ভাই সঠিক বলছেন। এই উত্তরটা দিছিল। তো যখন 5 বছর পর পর অন্য সার্কেলে গ্রাম পুলিশের বেতন বাড়ে, তখন গ্রাম পুলিশ মারা গেলেও আর গ্রাম পুলিশের বেতন বাড়ানো সম্ভব না, এমন কথাই উনি বলছিলেন। 2015 সালে বেতন বাড়ানো হয়েছিল সর্বশেষ। 2017 সালে উনি এই উত্তর দিলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে গ্রাম পুলিশ চলতে পারতেছে না। একটা এমপি মহোদয় জাতীয় সংসদে যখন তিনি এই গ্রাম পুলিশের বাড়তি বেতন নিয়ে প্রশ্ন পর্ব করছিলেন, সেই প্রশ্ন পর্বে আব্দুল মাল মোহিত অর্থমন্ত্রী মহোদয় তিনি তখন এই উত্তর দিছিলেন। তাহলে 5 বছরের আগে, 20 সালের আগে বেতন বাড়া সম্ভব না। 2018 সালে যখন রিট পিটিশন মামলা আমি লাল মিয়া অ্যান্ড আদার্স করলাম, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হলো, মিডিয়া সারা পৃথিবী দেখলো, সারা পৃথিবী যে 3,000 আর 3,500 টাকা বেতন কোনো মানুষ চলতে পারে না, এটা কোনো মানবিকতা নেই, এই রাষ্ট্রের মানবিকতা নেই। তখন সরকার 2018 সালে 2018-19 অর্থ বছরে 3,000 টাকার বেতনটা করলো
6,000 টাকা এবং 3,500 টাকার বেতনটা করলো 6,500 টাকা। এই তো বেতন বাড়লো। এই বেতন যে বাড়াটা বাড়ছে, এই বেতন সারা জীবনে এর আগে 2017 সালের আগে আর একবারও এত পরিমাণ বেতন কখনো আমার চাকরির বয়সে দেখি নাই। আমার চাকরি 9 সালে 500 টাকা বেতন বাড়তে দেখছি, সর্বোচ্চ 1,000 টাকা বেতন বাড়তে দেখছি। এর চেয়ে বেতন আর বাড়তি আমি বাড়তে দেখি নাই। 2018 সালে রিট পিটিশন মামলা করার পরে 3,000 টাকার বেতন দ্বিগুণ হয়ে 6,000 টাকা হয় এবং 3,500 টাকার বেতনটা 6,500 টাকা হয়। এই কথাগুলো যারা স্বীকার করবে না, আল্লাহ তাদের রুজ কিয়ামতের দিন যাতে তাদের কাছ থেকে হিসাব নেয়। যারা স্বীকার করবে না তারা অকৃতজ্ঞ, আর অকৃতজ্ঞর হিসাবটা যেন আল্লাহ রুজ কিয়ামতের দিন জাররা জাররা করে তার কাছ থেকে নেয়। আল্লাহর কাছে বিচার দিলাম। ওই যে আমার এক ভাই অলরেডি লেখা শেষ, এখন কি বেতন বাড়ার সম্ভাবনা আছে? মানে গরম খাবার, গ্রাম পুলিশের ধৈর্য বলতে কিচ্ছু নাই। লাইভে ঢুকছেন, কথা বলবো, মানে আপনার গরম খবরটা দরকার, যে এখনেরটা কোন পিছনেরটার দরকার নাই। মানে লাল মিয়া মারা যান, কিচ্ছু আসে যায় না, আপনার কষ্ট শোনার টাইম আমাদের নাই। আমাদের কি হইতেছে, কি করলেন সেটা বলেন। এই হচ্ছে গ্রাম পুলিশ ভাই। অন্যের দুঃখে একটু কাঁদবেন, দেখবেন যে আপনি দুঃখে বললে আল্লাহ স্বয়ং নিজে কাঁদবে আপনার দুঃখে। কারণ আপনি মানুষের দুঃখে কাঁদবেন, আপনার সাথে আল্লাহ থাকবে, আপনার দুঃখের মধ্যে স্বয়ং আল্লাহ নিজে কাঁদবে। আল্লাহ স্পষ্ট হাদিস এগুলো, যে আমি আমার আশরাফুল মাকলুকাত, আমার সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আমি মানুষকে বানাইছি। যেই ব্যক্তি আমার অন্য মানুষকে ভালোবাসবে তার কষ্টে ব্যতীত হবে। আমার ওই বান্দা যদি কোনোদিন কষ্টে পড়ে, বিপদে পড়ে, আমি স্বয়ং আল্লাহ তার কষ্টে ব্যতীত হব। আর আপনারা গ্রাম পুলিশ কি করেন? লাল মিয়ার কষ্টের কথা শোনার দরকার নাই, গরম খবর বলেন যে কি হইল, বেতন কত। আপনারা তো মানুষের কাতারেই বলেন, আপনাদের ভাগ্যে কি পরিবর্তন হব। আমি একটা ব্যক্তি 5টা মাস জেল খাটছি। এই যে দেখেন, এই যে ফজিলত আমল নামা, এই যে দেখেন, এই যে দেখেন, এইটা পটুয়াখালী। অনেকগুলো কথা বলবো, ধৈর্য নিয়ে লাইভে থাকবেন, নাহলে বিদায় হয়ে যাবেন গা ভাই। যার ভালো লাগে না, গরম খবর চান, গরম খবরটা শেষে বলবো। এই অর্থ বছরে কি হতে চলছে সেই খবরটা সবার শেষে বলবো। কথা শেষ তখন বলে দেব। তার আগে মনের অনেকগুলো কষ্ট আছে, আবেগ আছে। যার আমার কষ্টে ব্যথিত হইবেন, আমার কষ্টটাও যার কষ্ট লাগে, আমার সুখবরটা যার কাছে ভালো লাগে, আমি মনে করি যে আমার দুঃখের খবরটাও তার কাছে ভালো লাগবে। যে এইটা ধৈর্য আছে সেই লাইভে থাকবেন, আর বাকি ব্যক্তিটা ভাই লাইভ থেকে বেরিয়ে যান ভাই। গরম খবর যেদিন দেখবেন সেদিন আপনি লাইভে থাকেন। আজকে ভাই গরম খবর নরম খবর দুইটা মিলিয়েই খবর ভাই। আগে নরম খবর শুনতে হবে, তারপরে গরম খবর শুনবেন। আপনারা পর থেকেই একটা করে শেয়ার দেবেন। 5টা মামলা খাইছি আপনাদের জন্য। এইটা হচ্ছে পটুয়াখালী 10 মিনার থানার মামলা থেকে খালাস হয়েছি। এই কথাটা এই কারণেই বলতেছি, কারণ আপনারা বিচার করার মালিক। 45,000 গ্রাম পুলিশে আপনাদের কাছে আমি বিচার দিলাম, বিচার করার মালিক আপনারা। এইখানে স্পষ্ট রাত্রে আমি লেখা এমনি একটু, তারপর আমি খুব স্বল্প সময়ে পড়ে শোনাবো, দ্রুত বলবো, আপনারা একটু ধৈর্য নিয়ে শুনবেন। এই কারণে এইটা পড়ে শোনাবো। বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সম্মানিত মহাসচিব সাহেব এবং সম্মানিত চেয়ারম্যান মহোদয় সাহেব এবং এই ময়মনসিংহের বিল্লাল সাহেব, তাদের কাছে লাল মিয়া হচ্ছে দেশদ্রোহী। বিভিন্ন লাইভে, বিভিন্ন পোস্টে, বিভিন্ন ভিডিওতে তারা এই যাবৎ পর্যন্ত বলে আসছে লাল মিয়া দেশদ্রোহী। সে দেশের বিরুদ্ধে কাজ করতে গিয়ে, দেশের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সে দেশদ্রোহী মামলা খাইছে। অনেকেই বাইরে যাচ্ছেন। হ্যাঁ ভাই, ধন্যবাদ আপনারা। যারা বাইরে যাচ্ছেন তারা বাইরে যান। তারা হচ্ছে সুসময়ের কোকিল। আপনার আসছেন বসন্তকালে বসন্তর হাওয়া খাইতে, যে লাল মিয়া লাইভে আসছে সুখবর বলবো, সুখবরটা শোনার জন্য। সুখবরটা বলবো সবার লাস্টেই বলবো, বাকিরা বেরিয়ে যান ভাই। যাদের ধৈর্য আছে তারা লাইভে থাকেন, লাইভটা বেশি করে শেয়ার দেবেন। এতদিন যাবৎ কিন্তু আপনাদেরকে বলে আসছে লাল মিয়া দেশদ্রোহী, সে দেশদ্রোহী কাজ করছে, মামলা খাইছে। এবার আসেন জজ সাহেব কি বললো। জজ সাহেব খালাস দিল, মামলাটা খালাস দিল। কি বলে জজ সাহেব খালাস দিল? আদেশ নং 8 তারিখ 8/7/2026, মানে এই গত মাসের 7 তারিখে এইটা কিন্তু আদেশ জারি হয়েছে। গত মাসের 7 তারিখে, কথাটা বুঝেন, গত মাসের 7 তারিখে আদেশ জারি হয়েছে। অদ্য মামলাটি চার্জ গঠন বিষয়ে ও অন্যতম আসামি ইমরান হোসেন এর পক্ষে বিগত 17/5/2026 তারিখে অব্যাহতির প্রার্থনায়
দাখিলীয় দরখাস্ত শুনানির জন্য দিন ধার্য আছে। মোট আসামি 3 জন। আসামি মোহাম্মদ লাল মিয়া পলাতক রয়েছে। আসামি ইমরান হোসেন হাজির রয়েছেন। অপর আসামি কৃষ্ণধন চৌধুরী হাজির হয়ে বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে একটি দরখাস্ত দাখিল করে মামলার দায় হতে অব্যাহতির প্রার্থনা করেন। রাষ্ট্রপক্ষের বিজ্ঞ অতিরিক্ত পিপি হাজিরা প্রদান করেন। দেখলাম আসামি দ্বয় পক্ষে অব্যাহতির প্রার্থনার দাখিলীয় দরখাস্তের বিষয়ে উভয় পক্ষের বিজ্ঞ আইনজীবীদের বিস্তারিত শুনলাম। দরখাস্তদ্বয় সহ নথি পর্যালোচনা করলাম। নথি পর্যালোচনায় দেখা যায় যে মোট 3 জন আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন 1974 এর 15-3, 25 গ ধারায় বিগত 29/9/2025 তারিখে চার্জশিট দাখিল করা হয়। এজাহার ও চার্জশিট পর্যালোচনায় দেখা যায় যে আসামিদের বিরুদ্ধে অভিযোগ হলো আসামিগণ বাংলাদেশ গ্রাম পুলিশের সদস্য হিসেবে সরকারের কাছে ন্যায্য মজুরির দাবিতে 11/12/2024 তারিখে ঢাকা সচিবালয়ের সামনে জড়ো হওয়ার জন্য ফেসবুকে বিভিন্ন প্রকার পোস্ট দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিদ্বেষ সৃষ্টির পায়তারা করছে। নথিতে সংযুক্ত আসামিগণ কর্তৃক প্রচারিত ফেসবুকের বিভিন্ন প্রকার পোস্টের হার্ড কপি পর্যালোচনায় দেখা যায় যে এতে সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের কোনো স্থাপনা, রাস্তাঘাট, রেলওয়ে, জাহাজ, উড়োজাহাজ, সরকারি সংরক্ষিত এলাকা, পাটজাত দ্রব্য গোদাম, পাটের কারখানা ধ্বংস করার বা অন্য কোনো অনুরূপ কর্মকাণ্ড সংগঠিত করবে মর্মে জ্ঞাত হয়ে তাতে বাধা না দেওয়ার কোনো বক্তব্য প্রকাশিত হয়নি। কথা বুঝছেন? এই সকল পাট তমুক যেগুলো বললাম, এগুলোর ক্ষতি যদি করার বক্তব্য দিতাম আমরা, যে আমরা এগুলো এই বন্ধ করে দিব, এগুলো ক্ষতি করব, এগুলো অমুক করব, তমুক করব, রেল চলতে দিব না, তাইলে এই যে ধারাগুলো দিছে ওই ধারাগুলোর আইনে মামলা আমাদের নামে হইতো। মামলাটা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা, এইটাই এখানে বলছে। যাই পুরাটা শুনেন, শেষ পর্যায়ে চলে আসছি। আসামিগণ গণতান্ত্রিক অধিকারের অংশ হিসেবে ন্যায্য দাবিতে সচিবালয়ে সামনে সকল গ্রাম পুলিশকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। ভেরি ইম্পর্টেন্ট কথাগুলো 45,800 গ্রাম পুলিশের কাজে লাগবে, সামনেও কাজে লাগবে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু এটা। আসামিগণ গণতান্ত্রিক অধিকার, মানে আপনার বেতনটা, এটা গণতান্ত্রিক অধিকার। আসামিগণ গণতান্ত্রিক অধিকারের অংশ হিসেবে ন্যায্য দাবিতে সচিবালয়ের সামনে সকল গ্রাম পুলিশকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন, যা দ্বারা বিশেষ ক্ষমতা আইনের 15-3-25 গ ধারায় বর্ণিত কোনো অপরাধ সংঘটিত হয় নাই। স্পষ্টভাবে এই রায়ের কপিতে লেখা, কোনো অপরাধ হয় নাই। নথি পর্যালোচনায় আরও দেখা যায় যে মামলার ঘটনার তারিখ, সময় ও স্থান সুনির্দিষ্ট ও যথাযথ নয়। কারণ আমি লাল মিয়া ঢাকায় বাড়ি, আমার নামে মামলা করে দিল সেই পটুয়াখালীতে, তাহলে ঘটনাস্থল পটুয়াখালী, আমি ঢাকায়, তাহলে সমস্তটাই মিথ্যা মামলা। এইটা বলছে এইখানে যে সময় ও তারিখ সুনির্দিষ্ট যথাযথ নয়। সার্বিক পর্যালোচনায় আমার নিকট প্রতীয়মান হয়েছে যে অত্র মামলায় আসামিগণের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের 15-3-25 গ ধারায় অভিযোগ গঠন করার মতো যথেষ্ট উপাদান বিদ্যমান নাই। আমাদের নামে যে 15-3-25 গ ধারায় এই অপরাধ আমরা করছি, কোনো অপরাধী আমরা করি নাই, তার কোনো প্রমাণই তাদের কাছে নাই, বিদ্যমান নাই। প্রতীয়মান হয়েছে যে সার্বিক পর্যালোচনায় আমার নিকট প্রতীয়মান হয়েছে যে অত্র মামলায় আসামিগণের বিরুদ্ধে, যাকে এটুকু পড়ছি, তাই উপস্থিত আসামিগণকে মামলার দায় হতে অব্যাহতি প্রার্থনার দাখিলীয় দরখাস্ত শুনানিয়াতে মঞ্জুর করা হইল।
অত্র মামলার চার্জশিটভুক্ত আসামি মোহাম্মদ ইমরান হোসেন পিং মোহাম্মদ আলী মুন্সি সাং এই সেই দশমিনা পটুয়াখালী, 2 লাল মিয়া পিং দলা মিয়া হাটকসুরা থানা ধামরাই জেলা ঢাকা, 3 কৃষ্ণধন চৌধুরী পিং রামপ্রসাদ চৌধুরী সাং এই নেত্রকোনা এই নেত্রকোনা কে ফৌজদারি কার্যবিধির 265 ধারার বিধান মোতাবেক অত্র মামলা দায় হতে অব্যাহতি প্রদান করা হইল। পলাতক আসামি মোহাম্মদ লাল মিয়ার বিরুদ্ধে ইস্যুকৃত গ্রেপ্তারি পরোয়ানা রিকল করা হোক, মানে মামলা থেকে অব্যাহতি, যে গ্রেপ্তারি পরোয়ানা আছে সেটা রিকল নিতে বলছে। এখন আসেন, এটা কয় তারিখে হয়েছে? 7 তারিখে। এটা হয়েছে 7 তারিখে, 7/8/2026। মাত্র কয়েকদিন আগে আমি এই একজন গ্রাম পুলিশ সদস্য, আপনারা জানেন এই কি বলে রাজশাহী প্রভা থানা, তার স্ত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সেইখানের আসামিগুলো যাতে দ্রুত গ্রেপ্তার করা হয়, ওই যে একটা কুত্তা ঢুকছে সীমামণ্ডল, যাই হোক আমি এই আবার চোখে পড়ছে, তো যাই হোক ওইটা বাদ দিলাম। এই আমার কথাগুলো বলি, এই আমি সেখানে গেলাম সেই আসামিগুলো যাতে গ্রেপ্তার হয় এবং দ্রুত যাতে আদালতে বিচার হয় সেই জন্য উপকার করতে। 10 টাকা কিন্তু আমাকে এই লালন শেখো দেয় নাই, 10 টাকা কিন্তু আমাকে এই সেই থানার কমিটির যে যারা আছে গ্রাম পুলিশ তারাও দেয় নাই। আমাদের সেইখান থেকে আসতে যাইতে 8,000 টাকার মতো দুজন মানুষের খরচ হয়েছে। নিজের টাকা খরচ করে গেলাম। 45,810 জন গ্রাম পুলিশের মধ্যে একজন গ্রাম পুলিশ সদস্য তার স্ত্রীকে হত্যা করছে তার উপকার করার জন্য। সেইখানে থানায় যাওয়ার পরে আমি কিন্তু অব্যাহতি পাইছি তার আগের মাসেই, মামলা থেকে অব্যাহতি তার আগের মাসেই পাইছি। এটা কিন্তু ফেসবুকে তার আগের মাসেই কৃষ্ণধন চৌধুরী পোস্ট করছে যে আমরা মামলা থেকে অব্যাহতি পাইছি। থানায় আমি বসা থাকা অবস্থায় ওসি স্যারের কাছে ফোন দিছে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের এই মহাসচিব দেলোয়ার সাহেব, তার উপদেষ্টা, রাজশাহী জেলার উপদেষ্টা তিনি। ওসি স্যারকে ভিডিও কলে ফোন দিয়ে বলতেছে যে এইখানে লাল মিয়া সে 5টা মামলার আসামি, দেশদ্রোহী, সে দেশবিরোধী কার্যকলাপ করে, সে আপনার থানায় আপনার সামনে উপস্থিত, তাকে যাতে ছাড়া না হয়, তাকে যাতে গ্রেপ্তার করা হয়। সে আবার বলতেছে যে এই বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন স্যার মহাসচিব দেলোয়ার সাহেব, তার সাথে স্যার আপনি কথা বলেন। ওই উপদেষ্টা মহোদয় বলতেছে ওসি স্যারের মহাসচিবের সাথেও কথা বলতে এই ব্যাপারে। মহাসচিব সাহেব আরো কিছু তথ্য দেবে ওসি স্যারকে। ওসি স্যার লাইভে ভিডিওটা এই ভিডিও কল আছেন, তিনি আমাকে দেখাইতেছেন, লাল মিয়া দেখেন দেখি আপনার নামে মামলা আছে, গ্রেপ্তারি পরোয়ানা আছে, এই আপনি পলাতক আসামি। এই যে এই ব্যক্তি বলতেছে দেখেন দেখি এর চিনেন কিনা। আমি তারে দেখে দেখতেছি যে না স্যার আমি তো এর চিনি না স্যার। স্যার এর জিজ্ঞেস করেন এর কে, এর পরিচয় কি স্যার, এর জিজ্ঞেস করেন। ওসি স্যারকে আমি বললাম আমি কিন্তু খালাস আসামি, আমার নামে কিন্তু কোনো মামলা নাই। তাইলে সেক্ষেত্রে তার কাছে মামলা আছে, গ্রেপ্তার করা হোক। এটা দেলোয়ার, নাসের এবং কর্মচারী ইউনিয়ন ওসি স্যারের বলতেছে গ্রেপ্তার করার জন্য। আমার জুতা কাছে থাকলে আমি দেখাইতাম জুতা। দেলোয়ার নাকি ও নাকি এই মক্কা সাহেবের হুজুর ফেসবুক লাইভে এসে বলে ছোট ভাই লাল মিয়া, ছোট ভাই লাল মিয়া, আমি ওর ছোট ভাই লাল মিয়া। লাল মিয়া তুমি গ্রাম পুলিশের কাজ করো, আমাদের সাথে আসে মিশো, কাজ করো, একত্রে কাজ করি। ছোট ভাই লাল মিয়া, তাকে গ্রেপ্তার করার জন্য, তাকে এই বিপদে ফেলানোর জন্য পদে পদে তোমরা অভিযোগ বিভিন্ন জায়গায় জমা দিছো। আমি যেখানে যাই সেখানেই তোমরা অভিযোগ জমা দিছো। এই পর্যন্ত প্রমাণগুলো হাতে নাতে ধরি নাই। এই দিন প্রমাণটা হাতে নাতে ভিডিও কলে ওসি স্যারকে ফোনে বলতেছে সামনাসামনি সরাসরি। মইনুল ভাই ছিল মানবাধিকার, সে নিজেও আগে বিশ্বাস করতো না যে লাল মিয়া মনে হয় মিথ্যা কথা বলে। সে সেই দিন স্বচক্ষে দেখে অবাক, সে যে হায় হায়, একজন গ্রাম পুলিশ আর একজন গ্রাম পুলিশ, এদের ভাগ্য পরিবর্তনের কাজ। এইখানে আসছে একজন গ্রাম পুলিশের বিপদ থেকে উদ্ধার করার জন্য, একটা ভালো কাজে। এইখানে লাল মিয়ারে আটকানোর তো কোনো কিছু নাই, এখানে পর থেকেই সহযোগিতা করা উচিত। এইখানে লাল মিয়ারে গ্রেপ্তার করানোর এটা তো নিশ্চয়, এটা এই কি, এটা একটা খারাপ কাজ। আল্লাহ উপরে আছে। আমি অসন্তুষ্ট কার প্রতি? সেই রাজশাহী জেলার পবা থানার যার স্ত্রীকে হত্যা করছে এই
লালন শেখ সে স্বচক্ষে দেখলো, সে দেখে চিনলো যে তাদের জেলার এই উপদেষ্টা তিনি, নতুন উপদেষ্টা হয়েছে তিনি, সে দেখে চিনলো। সে বললো যে স্যার এটা আমাদের জেলার নতুন উপদেষ্টা হয়েছে, ও এটা বললো। তাইলে লালন শেখ সে চিনলো, সে পরিচয় দিয়ে দিল উপদেষ্টা। লালন শেখের কি উচিত ছিল না যে তার স্ত্রীর হত্যাকাণ্ডের আসামিগুলো ধরার জন্য আমি সেইখানে গেছি, সেটার চার্জশিট যেন দ্রুত দেওয়া হয় সেই জন্য আমি সেখানে গেছি। লালন শেখের কি উচিত ছিল না পরের দিন বা সেই দিন রাত্রিতে লালন শেখ লাইভে এসে বা ভিডিওতে বা পোস্টে কথাগুলো বলা উচিত ছিল না যে লাল মিয়া ভাই এখানে আসছে আমার স্ত্রীর আসামিদেরকে যাতে ধরা হয় সেই জন্য, আর কর্মচারী ইউনিয়ন এখানে যেই নেক্কারজনক কাজটা করলেন কর্মচারী ইউনিয়ন সেটা ঠিক করলেন না, এটা কি লালন শেখের বলা উচিত ছিল কিনা? তিনি সেই কথাটা তার মুখ দিয়ে বের হয় নাই, তিনি বলেন নাই। অথচ নিজের টাকা খরচ করিয়া ওই উপদেষ্টা মহোদয় মইনুল ভাই টাকা খরচ করে গেছি তার উপকার করার জন্য, সে তার এই সৎসাহসে কোলায় নাই। আচ্ছা এইবার আসেন, এইবার কর্মচারী ইউনিয়নের লোক তার উপকার করতেছে। আমার কাছে রেকর্ডিং আছে ওসি স্যারের সাথে, এসপি স্যারের সাথে, আইজিপি স্যারের সাথে যে আমরা কথা বলে লালন শেখের স্ত্রীর আসামিগণকে ধরার জন্য আমরা এই কথা বলছি, এসপি স্যারের কাছে, আইজিপি স্যারের সাথে, তারপরে ওসি স্যারের সাথে আমাদের কাছে কল রেকর্ড আছে, রেকর্ডিং কল আছে। ইচ্ছা করলে 45,000 গ্রাম পুলিশের সেই রেকর্ডিংগুলো শোনাইতে পারো। কর্মচারী ইউনিয়ন কার সাথে কথা বলছে সেই ডকুমেন্টস কি তাদের কাছে আছে? পারলে ডকুমেন্টসগুলো দেখাইবে। আমাদের ডকুমেন্টস আছে, আমরা দেখাতে পারবো। লালন শেখের ধারণা কর্মচারী ইউনিয়ন, কৃষ্ণধন চৌধুরী তার বাড়িতে গেছে, কৃষ্ণধন চৌধুরীও তার উপকার করছে, কর্মচারী ইউনিয়নও তার উপকার করছে। তাহলে কারো বিরুদ্ধে যাবে না সে, লাল মিয়ার পক্ষেও সে যাবে না। মানে মামা আর জয়, সে এই ব্যাঙের মুখেও চুমু দেবে, সাপের মুখেও চুমু দেবে। ভাই এরকম লোকের আমার দরকার নাই, আর এরকম লোকের উপকারও আমার করার দরকার নাই। আমরা ওসি স্যারে বলে আসছিলাম যে স্যার মামলার চার্জশিট দ্রুত দিতে হবে। ওসি স্যার বলছিল চার্জশিট দিতে গেলে লালমি সাহেব এই পোস্টমর্টেম রিপোর্টটা দ্রুত আনতে হবে। 3-4 মাস, 5 মাস, 6 মাস যায় পোস্টমর্টেম রিপোর্ট আসতে। রিপোর্ট না আসা পর্যন্ত চার্জশিট দেওয়ার কোনো বিধান নাই, এটা আমরা দিতে পারবো না। যদি সেটা পেতে চান তাহলে পোস্টমর্টেমের রিপোর্টটা দ্রুত আপনারা যদি আনাইতে পারেন তাহলে আমি সেটা দিতে পারবো। তখন স্যারকে বলছিলাম স্যার সেটাও আমরা আনিয়ে দিতেছি, পোস্টমর্টেমের রিপোর্টটা যাতে দ্রুত এই আনা যায় আমরা স্যার সেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতেছি আমাদের কমিটির পক্ষ থেকে। এতদিনে হয়েও যেত সেটা নিতামও। এখন কাজ নাকি দেলোয়ার করতেছে, দেলোয়ার কথা বলে এই ইয়ের সাথে, এনএসএফআই, ডিজিএফআই, আসামি গ্রেপ্তার করতে কেউ এনএসএফআই এর সাথে কথা বলে, ডিজিএফআই এর সাথে কথা বলে। সে লাইভে এসে বলে যে লালনের বিষয়ে, লালনের স্ত্রী আসামিদের ধরার জন্য প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে, প্রধানমন্ত্রীকে অবগত করা হয়েছে, এই প্রত্যেকটা মন্ত্রীকে অবগত করা হয়েছে, এই স্থানীয় সরকার দপ্তরের প্রত্যেকটা সচিবকে অবগত করা হয়েছে, এনএসএফআই, ডিজিএফআই, ডিবি তাদেরকে অবগত করা হয়েছে। হাসতে হাসতে মরে যায়। এটা চৌকিদার যারা তাদেরকে বুঝাইতে পারবো। দেলোয়ারের বোঝা উচিত ছিল এখানে 2-4টা বিলিয়ন বিগ হাউস আছে, একটা ভুল বললে সেই ভুলটা তারা ধরে ফেলবে। এটা দেলোয়ারের বোঝা উচিত ছিল। সেটা না বুঝে দেলোয়ার গড় গড় করতে করতে মানে বহুত কিছু করছে, এটা দেখাইতে যে এমন কিছু দেখিয়ে লাইছে সমস্তটাই ভুয়া প্রমাণের জায়গা। কখনো এনএসএফআই, ডিজিএফআই এদেরকে আসামি ধরার ব্যাপারে এদের বলার কিছু নাই, তারা কাউকেই বলে নাই। শুধু তার থানার যিনি এই মন্ত্রী মহোদয়, তার থানার আছে পানি সম্পদ মন্ত্রী মহোদয়, শুধু এই মন্ত্রী মহোদয়কে তারা বলছে, আর কাউকেই তারা বলে নাই। ভণ্ডামির একটা সীমানিমা আছে। সেই দুঃখে, সেই জিদ্দে এখন এই লালন শেখের ব্যাপারটা মাথার থেকে বাদ দিয়ে দিছি। মইনুল ভাইরে বলে দিয়েছি, মইনুল ভাই এটা ডিলেক্ট করেন মাথার থেকে, আমাদের উপকারের দরকার নাই। তার উপকার করতেছে কর্মচারী ইউনিয়নের দেলোয়ার সাহেব, নাসির সাহেব, তারা করুক। 2 জনের উপকার করার দরকার নাই। একটা জিনিস একজনে করলেই হয়ে গেল, তারা করুক। এতদিনে এই পোস্টমর্টমের রিপোর্ট প্রায় আসার পথে চলে আসতো যদি আমরা কাজ করতাম। মইনুল ভাই স্পষ্টভাবে বলে দিয়েছি, ভাই এই ব্যাপারে কোনো রূপ কোথাও আর কথা বলবেন না, কোথাও আর এই ব্যাপারটায় কথা বলবেন না। মাইন্ড ইট। এখানে আমরা টাকাও চাই নাই, পয়সাও চাই নাই, কিছু চাই নাই। শুধু চাইছিলাম এই লালন শেখ আইসে লাইভে এসে কথাটা বলা উচিত ছিল যে এখানে লাল মিয়া ভাইকে কর্মচারী ইউনিয়ন গ্রেপ্তার করার চেষ্টা করছে, এর এই নিন্দা
তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই কাজটা তারা ঠিক করে নাই। সে আসছে আমার স্ত্রী হত্যার আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য, আমার উপকার করার জন্য, আর এইখানে তাকে আটকানোর জন্য আপনারা চেষ্টা করছেন। কাজটা আপনারা ভালো করেন নাই। আপনারা কি বলেন, কাজটা কি ভালো করছে? আচ্ছা, এবার এই ব্যাপারটা বাদ দিয়ে দিই, এই ব্যাপার নিয়ে আর কথা না বলি, শেষ একটু কথা বলে যাই। কর্মচারী ইউনিয়নের কাছে লাল মিয়া, কৃষ্ণধন চৌধুরী, তারপরে এই আরশেদ, নাইম, মানে বাকি 8 জন, এরা হচ্ছে দেশদ্রোহী। এটা দেশদ্রোহী কাজ করছে। কর্মচারী ইউনিয়নের দেলোয়ারের কাছে, নাসেরের কাছে, ওই যে মুখ বাঁকা বিল্লালের কাছে, আর একটা জজের কাছে, পয়েন্টটা আপনাদের আবারও বলি, একটা জজের কাছে যে বেতন ভাতার জন্য এই দাবি দেওয়ার প্রেক্ষিতে এই আন্দোলন, এটা ন্যায়সঙ্গত আন্দোলন, এটা এখানে লেখা আছে, এখানে লেখা আছে এটা। অথচ আমি দেশদ্রোহী কার কাছে? কর্মচারী ইউনিয়নের কাছে। আচ্ছা, তাদের দিয়ে আপনারা কি কল্যাণ আশা করেন? তাদের দিয়ে আপনারা কি ভালো, আপনাদের কি ভালো আশা করেন? কোনো সংগঠনের নেতার যদি সাহস না থাকে, সে যদি রিস্ক না নিতে পারে, সে যদি নিজের চিন্তা করে, নিজের পরিবারের চিন্তা করে, তাহলে সেই নেতারে দিয়ে 45,000 গ্রাম পুলিশ বাদ দেন, 45,000 অন্য, ধরেন সুইপার, ক্লিনার, ওয়ার্ড বয়, অন্য 45,000 মানুষের কল্যাণ হইতে পারে না সেই নেতারা দিয়ে। এক বাক্যে যেটা, যে নিজের চিন্তা করব, নিজের চাকরির চিন্তা করব, নিজের পরিবারের চিন্তা করব, নিজের ভয় করব, তাকে দিয়ে 45,000 মানুষের ভাগ্যের পরিবর্তন হইতে পারে না। এটা আমার মতামত। আপনার মতামত কি সেটা আপনারা জানেন ভাই, এটা আপনাদের ব্যাপার। যদি আপনারা এখনো কর্মচারী ইউনিয়নকে বয়কট না করেন, আমি বয়কট করার সকল রাস্তা আমার বানানো শেষ। কর্মচারী ইউনিয়নের নাম এই বাংলাদেশের বুক থেকে চিরতরে মুছে দিব, চিরতরে মুছে দিব। হয় মরুম, না হয় কর্মচারী ইউনিয়নের নাম মুছুম, দুইটার একটা। হয় মারা যাবো, নাহলে কর্মচারী ইউনিয়নের নাম এই বাংলাদেশ থেকে মুছে দিব। কর্মচারী ইউনিয়ন বলতে কোনো শব্দ থাকবে না। ব্যবস্থা শেষ, অফিস নিছি, এখন কারিশমা দেখবেন, খেলা দেখবেন। কমিটি একটাই, গ্রাম পুলিশের কমিটি একটাই, বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি। বাংলাদেশের গ্রাম পুলিশের কমিটি একটা, বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি। বিভিন্ন থানা, বিভিন্ন জেলার যারা সভাপতি আছেন, সাহেবদের বলতেছি, জনাবেরা, সময় আছে, ওই কমিটি বাদ দিয়ে লাল মিয়ার সাথে আসেন, বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাথে আসেন, শক্তিশালী একটা সংগঠন করেন, এবং এই সময় উপযোগী বেতনটা এই লাল মিয়া লাগবে সরকারের কাছ থেকে। সেটা বৈঠকেই করেন, আন্দোলনেই করেন, যেখান থেকেই করেন, লাল মিয়া লাগবে, লাল মিয়া, লাল মিয়া, লাল মিয়া, লাল মিয়া লাগবে। লাল মিয়ার কাছে আসেন। জেলা সভাপতি যারা আছেন কর্মচারী ইউনিয়ন, আপনাদেরকে বলতেছি, একটা সুযোগ দেবো আপনাদেরকে, একটা সুবর্ণ সুযোগ দেবো। আপনারা যদি আমার সাথে আসেন, প্রত্যেকটা জেলা সভাপতি, প্রত্যেকটা থানা সভাপতি, তাহলে আপনাদের যে সম্মানটা আছে, সম্মানটা আমি রাখবো, আমি সম্মানটা রাখবো। আপনাদেরকে সাদরে গ্রহণ করব। 45,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করার জন্য যা যা করণীয়, সেই পদক্ষেপটা এই সামনের সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে, আগামী সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে। 45,000 গ্রাম পুলিশের সময় উপযোগী বেতন, এটা লাগবেই লাগবে। জাতীয় বেতন স্কেল, সেটা টাফ একটা ব্যাপার। সরকার, নব্য গঠিত সরকার, সরকারকে চাপ সৃষ্টি আমরা করব না। এই কথায় আছে যে সাপ যাতে মরে, লাঠিও যেন না ভাঙে। যেহেতু সরকার নতুন, নবগঠিত সরকার, আমাদের এই অর্থ বছরে বাঁচার মতো সময় উপযোগী মানসম্মত বেতন এবং সম্মান দুইটা দিতে হবে। মানসম্মত বেতন এবং সম্মান, গ্রাম পুলিশের অন্যান্য সরকারি চাকরিজীবীদের ন্যায় সম্মান, অন্যান্য চাকরিজীবীদের ন্যায় অধিকার। সম্মান এবং অধিকার যদি ফিরিয়ে দেয়, তাহলে আমরা জাতীয় বেতন স্কেলের জন্য সরকারকে চাপ এই অর্থ বছরে নাও দিতে পারি। যদি পরের অর্থ বছরে আমাদের জাতীয় বেতন স্কেল দেয়, এটা দিতেই হবে, জাতীয় বেতন স্কেল দিতেই হবে আমাদের। মহামান্য হাইকোর্টের রায়ে স্পষ্ট বলা আছে, যদি সরকার কোর্ট মানে, সরকার যদি আইন মানে, তাহলে অবশ্যই মহামান্য হাইকোর্টের দেয়া জাতীয় বেতন স্কেলের রায়, সেটা সরকারকে মানতে হবে। আর সেটা বহালের জন্য আমার যদি মৃত্যু হয়, আমি সেইটার দিকেই যাব, ভয় পাবো না যে আমি লাল মৃত্যু হবে। কারণ 45,000 পরিবারকে রক্ষা করার জন্যই আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠাইছে। এটা আমি মনে করি যে আল্লাহ আমাকে আমার পরিবারের জন্য পাঠায়নি, আমি আমার পরিবারের কেউ না। আমি 45,000 পরিবারের কারো ভাই, কারো এই ছেলের বয়সের কারো ছেলে, কারো ভাতিজা। আমি 45,000 পরিবারের, আমি আমার পরিবারের একা না, এটা আমি ভাবি। আমি আমার পরিবারকে ভালো রাখবো না, আমি কালকে মারা যেতে পারি। আমার এই যে এটা কিন্তু কাছেই থাকে, নিডু কার ডিসপ্লে। যারা শিক্ষিত আছেন, জ্ঞানী আছেন, তারা জানেন,
যখন আমাকে এটা দেখছে, এই যে ওই থানাতে যখন আমাকে, এই রাজশাহী প্রভা থানাতে যখন ওরা ভিডিও করলে এই কথাগুলো বলতেছে, তখন আমার এক মনের ভিতরে কষ্ট, জিদ, আমার বুকের ব্যথা শুরু হয়ে গেছে। আমি পকেট থেকে এই নিডো কার্ডটা বের করলাম, বের করে এই 2টা চাপ দিতে হয়, 2টা চাপ দিলাম। তখন ওসি স্যার দেখলো। ওসি স্যারের তখন বললাম, স্যার হার্টের সমস্যা আছে, স্যার বুকে ব্যথা করতেছে। স্যার এই বুকে ব্যথা নিয়ে, হার্টের সমস্যা নিয়ে 45,000 গ্রাম পুলিশের ভালো রাখার জন্য, তাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমি লাল মিয়া স্যার ভাই, আমি আমার চিন্তা করি না স্যার। এইটা যারা ব্যবহার করে তারাই একমাত্র জানে যে আসলে তার কতটা সচেতন হয়ে চলা উচিত। অথচ আমি অচেতন, ঠিকমতো খাবার নাই, ঠিকমতো গোসল নাই, ঠিকমতো ঘুম নাই। 45,000 গ্রাম পুলিশ করতে করতে আমার পরিবারের চিন্তাই আমি করি না। অথচ আমি আজকে মারা গেলে কালকে আমার পরিবার নিঃস্ব। অনেক ভাই আছে, পিতা মারা যাওয়ার পরে ছোট বোন রয়েছে, ছোট ভাই রয়েছে, তাদেরকে মানুষ করতে যেয়ে আমার এলাকায় আছে, আমি নাম বলবো না, কারণ নাম বললে সেই পরিবারের বাকিরা ছোট হবে, আমি কাউকে ছোট করবো না। আমার এলাকাতেই আছে, ছোটবেলায় তার বাবা মারা গেল, মারা যাওয়ার পরে মাজারও ভাই সে, তার ছোট এক ভাই, বড় ভাই পরে ক্লাস 9-এ, আর মাজারোটা তখন, ছোটটা পরে 6-এ, এরকম 5-6-এ, আর মাজারোটা তখন এই লেখাপড়া না করে কোন কাজ করে সেটাও বলবো না, তাইলে অনেকে বোঝা যাবে, একটা কাজের পেশায় নিয়োজিত। যখন পিতা মারা গেল তখন ও সমস্ত সংসারটার দায়িত্ব পিতার মতো কাঁধে নিল। ভাইটাকে এসএসসি পাস করাইলো, ছোটটাকে এসএসসি পাস করাইলো, বড়টা এই এসএসসি পাস করার পরে এই বড়টা হলো সেনাবাহিনীতে চাকরি নিল, ছোটটারে এই 6-এ এসএসসি পাস করাইলো, পুলিশে চাকরি দিল। এখন যখন প্রত্যেকেই কারোর সাথে ফোনে এই মুহূর্তে কথা বলবো না, যখন প্রত্যেকেই ভালো পজিশনে চলে গেল, ভালো চাকরি পাইল, তখন কিন্তু এই ছোট ভাইয়ের কপালে মাজারো ভাই যেটা দায়িত্ব নিল, সবাই আলাদা আলাদা হয়ে গেল, বিয়ে শাদী করলো, আলাদা আলাদা হয়ে গেল। এখন ওই যে ছোট মাজারো মেজো ভাইটা যে কষ্ট করে ভাইদেরকে মানুষ করলো, ইজিক্যাল টু জিরো, হ্যাঁ এখন দোকানদারি করে খায়, দোকানদারি, একটা মুদি দোকান করে খায়। এইটাই নিয়ম। যারা পরিবারের এই মানুষকে মানুষ করে তাদের কপালে কষ্ট থাকে। 45,817 জন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করতে যেয়ে, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ভাই, কাইটে দিলাম, তারপর কেন বাকি দিলেন? তো যাই হোক, এইটাই নিয়ম। এটা আমার ক্ষেত্রে ঘটবে, আপনার ক্ষেত্রেও ঘটবে, প্রত্যেকের ক্ষেত্রেই। যেই ভালো করতে চাইবেন এই সৎ কাজে শতটা বাধা আসবে, এটা নিয়ম। যাই হোক, অনেক কথা হইল, লাইভের মূল কথা এখন যাব। রবিবার থেকে আপনারা এই কেন্দ্রীয় কমিটিতে আসবেন, আপনাদের অভিযোগ দিবেন, প্রত্যেকের সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। দ্বিতীয় কথা হইল, এই অর্থ বছরে মানসম্মত বেতন আপনারা পাবেন, কোনো টেনশন করেন না, কোনো টেনশন আপনারা করেন না, বিরূপ মন্তব্য করেন না। আপনারা যদি চান যে আমি এই অফিসটা ধরে রাখতে পারি, অফিসটা কিন্তু ভাড়া নেওয়া হয়েছে। আপনাদের গ্রাম অঞ্চলে একটা অফিস নিতে গেলে বা একটা দোকান নিতে গেলে চোখ জুইবে কিন্তু 20, 40, 50, 1 লাখ পর্যন্ত সেটার দিতে হয়, অ্যাডভান্স দিতে হয়, দোকানের অ্যাডভান্স করতে হয়। আপনাদের জানা আছে কিনা জানি না। আর ঢাকাতে যদি একটা রুম নিতে হয় তাহলে কত টাকা অ্যাডভান্স করতে হইতে পারে? তো এইটা নিয়েছি আপনাদের জন্য, অ্যাডভান্স করছি, আপনাদের কাছে কিন্তু বলি নাই আপনারা সহযোগিতা করেন, 10 টাকাও চাই নাই, এটা অ্যাডভান্স করছি। এটার ভাড়া প্রতি মাসে 30,000 টাকা, এই ভাড়া দিতে হবে। আপনারা যদি চান যে আপনাদের মঙ্গল হোক, আপনাদের ভালো হোক, তাহলে অফিসের দরকার আছে। আর এই অফিসটা যদি আপনারা চান যে এটাকে ধরে রাখার দরকার আছে, তাহলে অবশ্যই আপনাদের সহযোগিতা লাগবে। অফিস দেখছেন এখনো কিন্তু ডেকোরেশন ভালোভাবে করি নাই। এই অফিসে অনেক কিছুই ডেকোরেশনের আছে। আপনারা আসবেন, আপনারা বসবেন, বসার চেয়ার টেবিল সোফা সেট লাগবে, সোফা লাগবে, বসার মতো পরিবেশ করতে হবে। আপনারা আসবেন, আপনাদের নিয়ে মিটিং করব। এই 50-60 জন, 64 জেলার 64 জন জেলা সভাপতি, এই 64 জন সাধারণ সম্পাদক, এই 150 লোকের একটা পরিবেশ আমাকে করতে হবে। সেগুলো করতে গেলে টাকা লাগবে। এই 40 বছরের কর্মচারী ইউনিয়ন কিন্তু আপনাদের জন্য, তারাও কিন্তু টাকা তুলছে। আগে কিন্তু কমিটি একটা ছিল, 2014-15 সাল পর্যন্ত কমিটি একটা ছিল। তখন সবাই চাঁদা দিচ্ছে, কেউ বাধা দেয়নি, সকলেই চাঁদা দিচ্ছে। তখনের সময় আমি চাকরিতে ঢুকে 10 টাকা, 20 টাকা, 30 টাকা চাঁদা দিচ্ছি 2009 সালে। তারা কিন্তু টাকা তুলছে ঠিকই, কিন্তু তারা আপনাদের জন্য কোনো এই একটা রুম তারা ঢাকাতে নেয় নাই, আপনাদের কমিটি কেন্দ্রীয় কার্যালয় তারা ঢাকাতে নেয় নাই।
তারা জাসদের কাছে গেছে, বাসদের কাছে গেছে, তারা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের রুম ব্যবহার করছে, নিজেরা ভাড়া দেয় নাই, তারা পিয়নের 2000 টাকা দিছে, পিয়ন খরচ তারা দিছে, আমি সব জানি, কিন্তু নিজেরা অফিস দেয় নাই। আমি আপনাদের জন্য নিজস্ব অফিস নিছি, নিজস্ব অফিস, আপনাদের অফিস। 45,000 গ্রাম পুলিশ 1 টাকা করে যদি মনে করেন দিমু, 45,000 টাকা আসবে। যদি মনে করেন 10 টাকা মাসে দিমু, 10টা টাকা মাসে দিমু। যদি মনে করেন 100 টাকা মাসে দিমু, যে কোনো গ্রাম পুলিশ, আমি কিন্তু কিছুদিন আগে বলছি যে কোনো গ্রাম পুলিশ অবসরে গেলে তাকে 50,000 টাকা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে যা পাবে পাবে, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে 50,000 টাকা দেওয়া হবে। কোনো গ্রাম পুলিশের মেয়ে বিয়ে দিলে আইসা একটা আবেদন করবেন, 50,000 টাকা আপনি মেয়ে বিয়ের জন্য সহযোগিতা পাবেন। আমি কিন্তু বলছি, আরও বলছি, যদি কেউ অসুস্থ হন গুরুতর, কোনো গ্রাম পুলিশ সদস্য গুরুতর অ্যাক্সিডেন্ট করছেন, অসুস্থ হয়েছেন, আবেদনটা করা মাত্র 50,000 টাকা পাবেন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। আরও আছে, সেই হাসপাতালে যত ধরনের সহযোগিতা আছে, বিল কমানোর থেকে যত ধরনের সহযোগিতা আছে, সেগুলো কেন্দ্রীয় কমিটির দায়িত্ব নিয়ে করবে। এগুলো আমি লাল মিয়া তো পারবো না। যখন আপনারা 10 জন একত্র থাকবেন, এই সংগঠনটাকে শক্তিশালী করবেন, তখন আপনাদেরটা দিয়েই আমি এগুলো করব। আপনি মাসে যদি মনে করেন যে 100 করে টাকা মাসে দেবো, 45,000 টাকা মাসে আসবে। 100 করে টাকা দিলে 45 লক্ষ টাকা আসবে। যদি বলি যে একটা অফিস কিনুম, গ্রাম পুলিশের নামে একটা অফিস ঢাকাতে কিনুম, 30,000 টাকা ভাড়া দেবো না। 100 করে টাকা চাঁদা নিলে 50 টাকা থাকবে যে এই থানা ফান্ডে জমা। ওইখানে গ্রাম পুলিশের নামে ওই থানা কমিটির 3 জনের যৌথ অ্যাকাউন্টের নামে একটা অ্যাকাউন্ট থাকবে, সেখানে 50 টাকা জমা চলে যাবে গা। ওই থানার থেকেও সে সহযোগিতা পাবে। কোনো গ্রাম পুলিশ রিটায়ার্ডে গেলে বছরে একজন গ্রাম পুলিশ রিটায়ার্ডে যায় না, বা 2 জন গেল বা 3 জন গেল, থানা কমিটির থেকে যদি 50,000 দেয়, আমি কেন্দ্রীয় কমিটি থেকে যদি 50,000 দিই, 1 লাখ টাকা পাবে ওই গ্রাম পুলিশ আমাদের কাছ থেকে। আর কিছু লাগে? একটা গ্রাম পুলিশ বিপদে পড়লো, অ্যাক্সিডেন্ট করছে, যদি 50,000 টাকা এই থানা কমিটি দেয়, যদি 50,000 টাকা কেন্দ্রীয় কমিটি দেয়, 1 লাখ টাকা ওই গ্রাম পুলিশ চিকিৎসার জন্য পাবে। আর কিছু লাগে তারপরে কেন্দ্রীয় কমিটি আরও সহযোগিতা করবে। ওই হাসপাতালের যত ফোন আছে, যত ধরনের ফ্যাসিলিটি আছে, সেগুলো তারা করবে। আর কিছু লাগবে? যদি এই একটা মেয়ে বিয়ে দেন কোনো গ্রাম পুলিশ সদস্য, একটা আবেদন করলে থানা কমিটি 50,000 দেবে, কেন্দ্রীয় কমিটি 50,000 দেবে, 1 লক্ষ টাকা পায়। কাজে লাগবে, উপকারে আসবে আপনাদের। যদি কাজগুলো ভালো হয়, তাহলে আপনারা আমার সাথে থাকবেন। আর যদি মনে করেন কাজগুলো খারাপ, তাহলে আমার সাথে থাকার দরকার নাই, তাহলে আপনারা কর্মচারী ইউনিয়নের সাথে থাকবেন। আচ্ছা, যাই হোক, শিমু আক্তার অনেক খারাপ লিখতেছে। যাই হোক, ধন্যবাদ আমার প্রিয় বোন, লেখেন। তবে আমার বোনটি, আমি জানি এটা ফেক আইডি, এটি যতই ভালো আমি ব্যবহার করি লাভ হবে না। আমার এই বোনটির আইডি ফেক আইডি। আমার গুরুতর যারা একেবারে বিরোধী, তাদের হয় দেলোয়ারের মেয়ে চালায় বা বউ চালায়, না হয় মুখ বাঁকার বউ চালায় বা মেয়ে চালায়। শিমু আক্তার মনে হয় মুখ বাঁকার বউ বা মেয়ে চালায়, আর না হয় এই নাসেরের বউ মেয়ে চালায়। তাহলে তারে মাই বলি, তারে খালাই বলি, তারে প্রণামি করি, তারে পাও ধরে সালাম করি, লাভ হবে না। তার বাসা ওইটাই থাকবে, এটা আমি জানি। তো যাই হোক, প্লিজ কেউ বাজে কমেন্ট করবেন না। আচ্ছা, যাই হোক, একজন ব্যক্তি করতেছে, করুক, আল্লাহ তাকে হেদায়েত করুক। আমি আল্লাহর কাছে চাবো, হয় তারে হেদায়েত করো, আর না তারে আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে যাও। কারণ ওই যে মানুষ যখন ঘরে অসুস্থ হয়ে দীর্ঘদিন পড়ে থাকে, তখন কি করে? জালালি খতম দেয়। জালালি খতম দিয়ে আল্লাহর কাছে দোয়া পাঠ করে যে আল্লাহ হয় তারে সুস্থ করে দাও, আর নাইলে তার মৃত্যু দাও, তারা নিয়ে যাও। জালালি খতম দেয়। আমি তোর জন্য, শিমু আক্তারের জন্য জালালি খতম দিলাম। আল্লাহ হয় তারে তুমি হেদায়েত করো, আর নাইলে তারে তুমি দুনিয়া থেকে নিয়ে যাও। আল্লাহ তুমি আমার জালালি খতমটা কবুল করো। আমি আপু আপনার জন্য জালালি খতম দিলাম, কারণ ভাষা খারাপ করব না, একটু ধৈর্য ধরলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললাম, আপনার ভগবানের কাছে বললাম, খ্রিস্টানদের গডের কাছে বললাম, আল্লাহ হিন্দু ধর্মের উনি ভগবান, উনি হয় আল্লাহ ভগবান তুমি ওনার হেদায়েত দাও, আর নাইলে তুমি ওনার জালালি খতমটা কবুল করে উনি আল্লাহ তুমি দুনিয়া থেকে নিয়ে যাও। আমিন 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 সুম্মা আমিন। আপনারাও প্রত্যেকেই ভাষা খারাপের দরকার নাই, ওনার নামে একটা জালালি খতম দিয়ে দেন। আল্লাহ হয় হেদায়েত করুক, আর না হয় উনি দুনিয়া থেকে নিয়ে যাক। আচ্ছা, যাই হোক, মূল কথাগুলো শেষ। যদি ভালো লাগে শেয়ার করবেন, কারণ এখন লাইভে থাকলেই আপনাদের কমেন্ট দেখবো, আর তখন খারাপ লাগবে। কমেন্ট আজকে দেখবো না।
আল্লাহ যদি হাতে বাঁচে রাখে কালকে ঢাকা যাব। এই মুহূর্তে আপনাদেরকে বলবো আপনারা প্রত্যেকেই আগে আসবেন ভাই। আমি কিন্তু গত পিছনের 15 দিন 17 দিন ঢাকা যাইনি, 17 দিন একটানা ঢাকা যেতে পারিনি, টাকার জন্য ঢাকা যেতে পারিনি। তো আপনাদের সহযোগিতা কামনা করতেছি। আপনারা আমার মতো ব্যক্তি ভাই খুঁজে পাবেন না। এখন যার স্বার্থাঘাত লাগবে তার কাছে আমি ভালো না, আমি তার কাছে ভালো হতে পারবো না, কারণ যার স্বার্থাঘাত লাগবে। যদি আপনার স্বার্থাঘাত না লাগে তাহলে আমার চেয়ে ভালো ব্যক্তি ভাই খুঁজে পাবেন না। গ্রাম পুলিশের কাজের জন্য, গ্রাম পুলিশের জাতীয় বেতন স্কেলের জন্য, গ্রাম পুলিশের মঙ্গলের জন্য, গ্রাম পুলিশের কল্যাণের জন্য আমার চেয়ে ভালো ব্যক্তি, এটা নিজে বলা ঠিক না, তারপরে বলতে হচ্ছে একটাও পাবেন না খুঁজে, একটাও না, এটা পাবেন না ভাই। আর যদি তার আপনার স্বার্থাঘাত লাগে তাহলে আমার চেয়ে খারাপ ব্যক্তি আর একটাও খুঁজে পাবেন না, যদি যার স্বার্থাঘাত লাগবে। কারণ আমার দ্বারা অনেকের স্বার্থাঘাত লাগতেছে। কর্মচারী ইউনিয়নের যারা খাস দালাল তাদের, কর্মচারী ইউনিয়নের যারা কি এই নেতৃত্ব দিচ্ছে তাদের, তাহলে এদের কাছে তো আমি ভালো না, স্বাভাবিক। এরা পদে পদে আমার বাধা সৃষ্টি করতেছে। তবে আল্লাহ যদি একটা চুল ধরে টাইনে উপরে উঠায় তাহলে বান্দায় পাও ধরে ঝুলুন পাইরে হেস্ট দিয়েও নিচে নামাইতে পারে না। এইটার প্রমাণ আমি লাল মিয়া। আমার প্রিয় কিছু ভাই আছে যাদের সহযোগিতা, গ্রাম পুলিশ সদস্য যাদের সহযোগিতা, আল্লাহর রহমত আর ফেরেস্তার মতো আমার কিছু ভাইয়ের সহযোগিতায় আল্লাহ আমাকে যে সকল বিপদ থেকে টিকিয়ে রাখছে, আর কিছু বলার নাই এখানে। সত্যি মহান আল্লাহ যদি সহায় থাকে, কে পারে বিপদে ফালাইতে? কেউ পারে না ভাই। আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমার 45,000 ভাইকে ভালো রাখার জন্য আমাকে হায়াত দিও, আর ভালো কাজ করার জন্য তৌফিক দিও। খারাপ কাজ করার আগে আল্লাহ আমাকে মৃত্যু দিও। আমি এদের ভালো যাতে করতে পারি, যদি ভালো করতে পারি তাহলে তুমি আল্লাহ আমার হায়াত দিও। আর যদি মাথার ভিতরে খারাপ চিন্তা থাকে যে এদের ক্ষতি করব, তাহলে আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিও। কারণ আমার মাথায় খারাপ চিন্তা নাই। 45,000 গ্রাম পুলিশের জিদ দিয়ে অনেক সময় গালিগালাজ করি, জিদ দিয়ে বিভিন্ন কথা বলি, রাগ জিদ অভিমানে। কিন্তু আমার এই মনটার ভিতরে 45,000 গ্রাম পুলিশ নিয়ে কখনোই কোনো খারাপ চিন্তা নাই, ছিল না, বর্তমানেও নাই। সবসময় মাথার ভিতরে ঘুরে যে এদের কি করলে মঙ্গল হয়, কি করলে এদের ভালো হয়। আমি সকলের কাছে সহযোগিতা চাবো। একটানা 17 দিনে আমি ঢাকাতে যেতে পারি নাই, আর কিছু কাজ করব। কারণ এই ফেসবুকে আপনাদের সহযোগিতা চাইলেই তখন কিছু ব্যক্তি আছে নেগেটিভ মন্তব্য করে, ডিজিটাল বিক্ষোভ অমুক তমুক। একটা সংগঠনে একার টাকায় চলে না, এটা প্রত্যেকটা সংগঠন, যত ধনী সংগঠনই হোক, সংগঠন মানে সেটা সকলের টাকায় চলে, এটা একক টাকায় চলে না। যেহেতু আমার এটা সংগঠন, আমি তো আপনাদের টাকায় চলবো, তো তাতেও ডিজিটাল বিক্ষোভ হয়ে যায় বিদায়। এই কয়েকদিন না খেয়ে রয়েছি, ঢাকায় যাই নাই, 17 দিন একটা না ঢাকায় যায় নাই, তারপরেও আপনাদের সহযোগিতা চাই নাই। আমি ফেসবুকে লাইভে এসে বলি নাই সহযোগিতা করেন, কারণ এটা নিয়ে সমালোচনা করে, যে কারণে বলি নাই। কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি, কারণ এই অফিস রুমটা সাজাতে হবে। অফিস রুমটা অনেকগুলো কাজ আছে, এগুলো করতে হবে, ডেকোরেশন করতে হবে। আপনাদের প্রত্যেকটা ব্যক্তির কাছে আমি সহযোগিতা চাচ্ছি, যে যা পারেন। আগামীকাল সকাল থেকে পারলে আজকে রাত্রের থেকেই আপনারা একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন। আপনাদের সহযোগিতা পেলে আমি আপনাদেরকে ইনশাল্লাহ আবারও বলতেছি ইনশাল্লাহ, আপনাদের মনের মতো, আপনাদের দেখার মতো, আপনাদের গর্ব করার মতো কাজ ইনশাল্লাহ আমি করে দেখাবো। আপনারা ঢাকায় এসে বুক ফুলিয়ে আপনাদের অফিসে বসবেন, আপনাদের সুখ দুঃখের কথা বলবেন, আপনাদের অভিযোগ দাখিল করবেন। সরকারও আপনাদের সাথে, এই অফিসের সাথে যোগাযোগ করবে। আমি লাল মিয়া আজকে আছি, কালকে নাই, মরে গেলে এই সংগঠনটা আরেকজন চালাবে। আমি মারা যাব, কিন্তু পরবর্তী প্রজন্ম তাদের বসার জায়গা করে দিয়ে যাই, তাদের এই সম্মানের জায়গাটা আমি করে দিয়ে যাই, তাদের ভালো রাখার ব্যবস্থাটা আমি করে দিই। আমি হয়তোবা আমার এই সংগঠনের 5 বছর পর পর এই হবে, নির্বাচন হবে। আমি ওই কমিটি তাদেরকে বলেছি আসেন, নির্বাচনে আসেন। তারা নির্বাচনে আসে না, তারা আসবেও না, আর তাদের আমার এখন আর দরকারও নাই, তাদের ছাড়াই আমি পারবো। আমি সাধারণ গ্রাম পুলিশকে নিয়ে আগাবো। আর যদি জেলা সভাপতি, শুধুমাত্র জেলা সভাপতি, থানা সভাপতি তারা না আসে, তাহলে তাদেরকেও রিজেক্ট মাল ডাস্টবিনে চলে যাবে। আর ডাস্টবিনে ফেলানোর ব্যবস্থা আমার, যেহেতু অফিস নেওয়ার মতো কাজ আমি করছি, আর যেহেতু আল্লাহ রাসূলের আর আপনাদের দোয়ায় আমি সব জায়গা থেকেই মুক্ত পাচ্ছি। আল্লাহ আমাকে এখন উপরের দিকে নিচ্ছে, ইনশাল্লাহ আমি উপরের দিকে যাব। ভাই ব্যবসাটা পাইছি, ব্যবসা পাইছো মিয়া, আমার একটা ভাই লিখছে। ভাই ব্যবসা পাইছি। কেন ভাই, আপনার কি সমস্যা? ভাই, প্রিয় ভাই আমার ব্যবসায় আপনি কি 1 টাকা ইনভেস্ট করছেন কিনা বলেন দেখি। শোনা ভাইটা একটু বলেন দেখি।
এখন এখন আপনার মুখ থাকবে না, আপনি বলবেন না আমি 1 টাকাও দেই নাই। দেন নাই যে সেই সমালোচনা করেন, যে দিছে সেই ব্যক্তিগুলো সমালোচনা করে না, আমি জানি। আর যে দেন নাই, যাতে না দিতে হয় আপনি সমালোচনাটা করেন। হ্যাঁ ভাই, ব্যবসা ভালো পাইছি, সমস্যা কি? কতজনই তো ব্যবসা করতেছে, ভিক্ষাবৃত্তি করতেছে, কত কিছু করতেছে। আমি তো ব্যবসা করে গ্রাম পুলিশের কাজ করতেছি। এই যে অফিস নিছি, এটা তোমার মার অফিস না যে আমাকে মাগনা দিছে, টাকা নিছে অফিসটা নিতে। আমি তো ব্যবসা করতেছি, ব্যবসা করে আবার কাজও দেখাইতেছি, কাজ করতেছি, দেখাইতেছি। এটা তোমার মার ভাড়া দেওয়া যদি অফিস হইতো ভাই, তাইলে টাকা লাগতো না, ব্যবসাও করতে হইতো না। আসো তুমি চালাও। তো যাই হোক, কমেন্ট দেখতে গেলে আবার ভাষা খারাপ চলে আসবে, আমি কমেন্ট দেখতেও চাচ্ছি না। সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ। কথাগুলো মনে রাখবেন, লাইভটা বেশি বেশি শেয়ার করবেন, এবং আগামীকাল থেকে আমি প্রত্যেকটা থানার থেকেই সহযোগিতা চাচ্ছি। লাইভটা বেশি বেশি শেয়ার করলে আপনারা, তখন এগুলো ছড়িয়ে যাবে, তখন ছড়িয়ে গেলে আমি আরও আমার কাজগুলো ভালোভাবে করতে পারবো। আচ্ছা, SU আর সুরুজ শেখ বেরিয়ে যাব লেখছেন, শালা পরের টাকায় বাড়ি করছে আর লাইভ করছে টাকার জন্য। ফিনিশিংয়ে বাসাটা খারাপ করি, যদি পরের টাকায় বাড়ি করি এই প্রমাণটা তুই দিতে পারোস, পরের টাকায় বাড়ির একটা ইট করে থাকি যদি প্রমাণটা দিতে পারোস, আমারে তুই যে ভাষা ব্যবহার করবি আমি মুখ বুঝে সহ্য করুম এবং মাথা পাইতে নিব, যে ভাষাটা ব্যবহার করবি। আর একটা খারাপ ভাষা লাইভের শেষে বললাম, যদি তুই প্রমাণ না করতে পারোস তাহলে তোর মায়ের 45,000 গ্রাম পুলিশ ছুটবো, তোর মায়ের আইনে এই গ্রাম পুলিশের হাতে ছাড়িয়ে দিবি, যদি তুই প্রমাণ না করতে পারোস। আর যদি প্রমাণ করতে পারোস তাহলে তুই যা করবি আমি সেটা মাথা পাইতে নেব। যদি তুই প্রমাণ করতে পারোস যে বাড়ির একটা ইট কিনছি আমি লাল মিয়া 45,000 গ্রাম পুলিশের টাকা দিয়ে, বাড়ি গাড়ি সেগুলো তো পরের কথা, শতাংশ জমি সেগুলো তো পরের কথা, যদি একটা ইটের প্রমাণ করতে পারো যে গ্রাম পুলিশের টাকা নিয়ে এই ইটটা কিনছে, একটা ইট কিনছে, তাহলে তুই যা করবি আমি তা মাথা পেতে নেব। আর যদি প্রমাণ না করতে পারো তাহলে তোর মায়ের 45,000 গ্রাম পুলিশের কাছে ছাড়বি, আমরা পর থেকে গর্ভবতী বানাবো তোর মায়ের, কুত্তার বাচ্চা। ফিনিশিং এ কথাটা বলতে হইলো, আসলে ভালো মানুষের দাম নাই, ভালো কথারও দাম নাই। কুকুরের দরকার মুগুর, কুকুরের কিন্তু ভালোবাসা দিলে লাভ হয় না। কুকুরের চুম্বা দিলে কুকুর সে চুম্বার মর্মটা বুঝে না। তোর মতো কিছু শহরের বাচ্চা আছে, তাদের জন্য আসলে ভাষা খারাপই করতে হয়, ভাষা ভালো করলে লাভ হয় না, কাজ হয় না। ও ওর ভাই, ওই যে আমার একটা ভাই লেখছেন অলরেডি, উজ্জ্বল হোসেন ইমন, ও কয় টাকা দিচ্ছে ভাই? ও ওরে প্রশ্ন করেন যে তুই যদি তোর মার জন্মের তোর বাপের জন্মের হয়ে থাকিস, মার তো জন্মের হয় না, মা হইলো সাক্ষী যে ও কার জন্মের, এটা হলো মা সাক্ষী হয়। তুই যদি তোর বাপের জন্মের হয়ে থাকিস তাহলে তুই কমেন্টটা রিপিট কর যে তুই কয় টাকা দিছস। তুই যদি দিয়ে থাকস তাহলে তুই বলতে পারো যে হ্যাঁ আমি টাকা দিছি, কোনো কাজ হয় নাই, এই কারণে আমি কমেন্টটা করছি। তুই যদি তোর মার দুধ বুকের খেয়ে থাকস তাহলে অবশ্যই রিপিট কমেন্ট করবি। যাই হোক, লাইভ থেকে বাইরে যাবো। হাসি পাইলো, হাসি পাওয়ারই ভাই বিষয়। এতক্ষণ ভদ্র ভাষা বলতি, আসলে ভদ্র ভাষায় তো সবাই তো ভদ্র ভাষা ভালো লাগে না, কিছু কিছু আছে খারাপ ভাষাও দরকার আছে। যাই হোক, আপনাদের অনুমতি নিয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ আমাকে পাক করতে হবে, ভাত রান্না করতে হবে, আর আলু সিদ্ধ দেবো, তরকারি রান্নার টাইম নেই, আলু সিদ্ধ দেবো, একটা ডিম ভাজবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।